নমস্কার, আমি নবনীতা। শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। শীত পড়তে জলপাইগুড়ির ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে মাঠ ঠিকঠাক করার কাজ। তবে মাঠগুলির পুরোপুরি ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন সরকারি সাহায্য, দাবি জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার তরফে। জঙ্গল কেটে তৈরি হচ্ছে রিসোর্ট, তাই লোকালয়ে বাড়ছে হাতির তাণ্ডব। জঙ্গল সংলগ্ন হাতি প্রবণ এলাকায় জনগণকে রাতে সাবধানে থাকার বার্তা প্রদান বন দপ্তরের তরফে। জলপাইগুড়ির বিভিন্ন মাঠের পরিকাঠামো ঠিক করতে হলে সরকারি সাহায্য অবশ্যই দরকার পড়বে, না হলে পরিকাঠামো ঠিকমতো ঠিক করা সম্ভবপর হবে না, এমনটাই জানিয়ে দিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল। শীত পড়তে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশনের খেলা হবে, তাই মাঠে চলছে এখন রোলার দিয়ে মাঠ সমানের কাজ। বড় আকৃতির রোলার এনে মাঠের এবড়োখেবড়ো জায়গা ঠিক করা হচ্ছে। এবছর সুপার ডিভিশনের বিভিন্ন খেলা জলপাইগুড়ি জেওয়াইএমএ ক্লাবে ময়দানে অনুষ্ঠিত হবে, তাই এখন চলছে মাঠের জোর কদমে পিচিং। আগামী কয়েকদিনের মধ্যেই সিএবির সুপার ডিভিশনের বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে এখানে, তাই রোলার দিয়ে মাঠের চারিদিক ঠিক করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল ও চেয়ারম্যান অলোক সরকারও এখানে উপস্থিত থেকে মাঠের পরিকাঠামোর কাজ দেখেন। তবে ভোলা মণ্ডল বলেন, মাঠের পুরো কাজ আমাদের পক্ষে করা সম্ভব না, এর জন্য দরকার সরকারি সাহায্য। সরকারি সাহায্য ছাড়া কোনোভাবেই মাঠের পুরো ডেভেলপমেন্ট সম্ভব নয়। আসলে জলপাইগুড়ির টার্ফ যে আমরা ডিএমএ ক্লাবেই বানাই, এবছরও বানিয়েছি। তাই এই মাঠেই হচ্ছে সুপার ডিভিশনের খেলা হবে এবং সিএবির খেলাগুলো এই মাঠেই হবে। তাই আমরা অলরেডি পিচ টিচ তৈরি করেছি, আজকে রোলিং হচ্ছে এবং হাই স্পিড রোলার আমি নিয়ে এসেছি এবং যাতে মাঠটা ভালো হয়, সিএবির খেলা যাতে ভালো করে করতে পারি। পরিস্থিতি কি রয়েছে? পরিস্থিতি মাঠটার একটু আছে, তা সেটা আমরা রোলার দিয়ে সব ঠিকঠাক করে নিচ্ছি। কোনো কি মাটির প্রয়োজন আছে? মাটির কিছু, আমি তো বলেছিলাম প্রথম দিনই যে মাঠগুলো সংস্কারের জন্য প্রত্যেকের আগে আসা উচিত। মাঠগুলো আমাদের সমস্ত মাঠ খেলাধুলার উপযোগী করা উচিত এবং সাহায্য ছাড়া এটা পাওয়া যাবে না, সরকারের সাহায্য ছাড়া এটা হবে না। আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল দুটি ঘর। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরসভায়। শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে ধূপগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়া এলাকায়। জানা গেছে, এদিন রাতে স্থানীয় এক বাসিন্দা হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কলেজ পাড়া এলাকায় একটি বাড়িতে আগুন দেখতে পান। এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির সদস্য সহ প্রতিবেশীরা ছুটে আসেন। দমকলকে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান প্রতিবেশীরাই। তারা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন, যদিও ততক্ষণে দুটি ঘর আগুনে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় ঘরে থাকা একটি টোটো। কোনো ক্রমে প্রাণে বাঁচে ঘরে থাকা গবাদি পশু। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং ধূপগুড়ি থানার পুলিশ। এদিকে দমকল দেরিতে আসায় ক্ষোভ উগরে দেন প্রতিবেশীরা। পরবর্তীতে দমকল কর্মীদের প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। গাড়ি খারাপ থাকায় দমকল কর্মীরা সঠিক সময় আসতে পারেননি বলে জানা গেছে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। দুইটা ঘর পড়ছে, একটা আলোর ঘর, একটা গরুর ঘর। হ্যাঁ, ঘরে আপনার একটা টোটো গাড়ি ছিল, একটা গরু ছিল, দুইটা খাসি বাচ্চা ছিল। খাসি আর এমনি আর কি না 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 গাড়ি সেটা তো বলতে পারবো না। মোটামুটি ধরেন ওই 4টা যখন ঘুমাতে পড়ছি তখন দেখি আগুন ধরে গেছে ঘরে। আগুনে পাবলিক এই গোটা ঘরটা, 2টা ঘর পড়ছে, নিবানো হয়ে গেছে, পাবলিক আগুন নিবেছে, তারপরে ফায়ার ব্রিগেড আসছে অনেক দেরিতে। এখন কতক্ষণ পরে গেছে তা বলতে পারবো না, পাবলিক এই আগুনটা কলের জল দিয়ে নিভে দিয়েছে। আহত বলতে আমার এই যে হাত পড়ছে, বুকে লাগছে, মাথায় একটু লাগছে। আমি হাসপাতালে আমার মেয়েকে নিয়ে গেছিলাম, আসার পথে আগুন দেখলাম। তারপরে তো চিল্লা আল্লাহ করে সব লোকজন জড়ো হয়ে গেল। হ্যাঁ, দমকলকে ফোন করেছিলাম, দমকলের ফোনটা ঢোকে নাই। তারপর ওরা আসতে একটু লেট হয়েছিল, তো শুনলাম যে ওদের নাকি গাড়ি একটু ডিস্টার্ব ছিল, যার জন্য আসতে একটু দেরি হয়েছে। না, বিক্ষোভ দেখানোর চেষ্টা করছিল ছেলেপেলে, কিন্তু করতে দেয়নি আমরা। এখানকার লোকাল পাবলিক সব জল দিয়ে, ওরা আমাকে জল দিয়ে মোটামুটি জলটাকে নিয়ন্ত্রণে আনছে।
বলছি দমকল তো বেশি দূরের রাস্তা না, 5 থেকে 7 মিনিট, এত 8 ঘন্টা পরে এলো। দমকল ওদের নাকি গাড়ি ডিস্টার্ব হয়েছিল রাস্তায় আমাদের এই গণেশ মোড়ে। দমকল আগে এলে কি পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হতো? হ্যাঁ, কিছুটা হয়তো হতো। কতটা লেট করছিল? দেখেন লেট তো অনেকটাই লেট, প্রায় 40 মিনিট লেটে আসছে ওরা, 40 মিনিট মোটামুটি। তো ওদের নাকি গাড়ি ডিস্টার্ব ছিল বললো, যেটা আইছে। ততক্ষণে কারা নিয়ন্ত্রণে আনছে? হ্যাঁ, ততক্ষণে এখানকার লোকাল পাবলিক মোটামুটি নিয়ন্ত্রণে আনছে জলটাকে। ট্যাব নিয়ে সিট গঠন করা হয়েছে, মন্তব্য মুখ্যমন্ত্রীর। ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে, যারা এই কাজের সাথে যুক্ত তাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ধরেছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাফ অ্যান্ড টাফ এই বিষয় নিয়ে। 4 দিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ট্যাব কেলেঙ্কারি নিয়ে একটি সিট গঠন করা হয়েছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং অ্যান্ড রাফ অ্যান্ড টাফ। তারা ইতিমধ্যেই 6 জনকে গ্রেপ্তার করেছে, বাকি যা যা করার তাও করবে। ট্যাবের যারা টাকা পায়নি তারা পেয়ে যাবে। ট্যাব নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদ বাকি যা যা করার করবে। এবং ট্যাবের যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হচ্ছে। রাত থেকেই ডামডিমের বহু এলাকা দাপিয়ে বেড়ালো একটি দলছুট দাতাল হাতি। ধান এখন সবে পাকতে শুরু করেছে, আর এই ধানের লোভে জঙ্গল ছেড়ে ডুয়ার্সের বিভিন্ন গ্রামে হানা দিচ্ছে হাতির দল। এই হাতির ভয়ে সন্ধ্যা নামলেই আতঙ্কের মধ্যে চলছে ধান পাহারা দেওয়ার কাজ। এর মধ্যে নিত্যদিনই ডামডিমের পশ্চিম ডামডিম এলাকায় হাতির দল ঢুকে পড়ছে ধান খেতে। শুক্রবার রাতে তারঘেরা জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি পশ্চিম ডামডিমের ধান খেতে হানা দেয়। সেখানে মানুষের তাড়া খেয়ে খালধুরা হয়ে কুমলাইর নয়াকামান চা বাগান এলাকায় ঢুকে পড়ে। সেখান থেকে গুড হোপ চা বাগান হয়ে রেল লাইন পার করে ডামডিম পেট্রোল পাম্পের সামনের সেনা ছাউনির পাশে ঝোপের মধ্যে ঢুকে পড়ে। রাত 2টা নাগাদ 17 নম্বর জাতীয় সড়ক পার করে ডামডিম গুম্ফা জঙ্গলে ঢুকে যায় হাতিটি। এই অবস্থায় রাতভর ধান পাহারা দেয় কৃষকেরা। প্রতিদিন এইভাবে জমির ধান খেয়ে যাচ্ছে হাতি, দাবি স্থানীয়দের। সেগুলো বন্ধ নাকি রিয়াটি? জুডোতে জাতীয় স্তরে খেলে জলপাইগুড়ির সুব্রত রায় অর্জন করলেন তৃতীয় স্থান। এই সাফল্যে খুশি তার প্রশিক্ষক থেকে তার পরিবারের সকল সদস্যরা। এদিন দার্জিলিং মেলে নামার সাথে সাথে তাকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে ব্যান্ড পার্টি এনে তাকে সংবর্ধিত করা হয়েছিল। খেলাটা অনুষ্ঠিত হয়েছিল জম্মুতে। আন্ডার 14 ইয়ার্স ও আন্ডার 17 ইয়ার্স বালক বিভাগে অল ইন্ডিয়াতে 40 কেজি বিভাগে এই ছেলেটি ব্রোঞ্জ পদক পায়। বাংলা দলের হয়ে খেলে এই ধরনের সাফল্য অর্জন করেছে সে। সুব্রত ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র। প্রায় 5 বছর পর এই ধরনের এত বড় সাফল্য জলপাইগুড়ি আবার পেল। খুব ভালো লাগছে। আচ্ছা, কিভাবে যে সাফল্য আনলা? খেলা তো কি বলবো, আগামী লক্ষ্য কি ভাই? এখন তো ন্যাশনাল করে আসলা, এরপর আগামী লক্ষ্য কি? এরপর খেলো ইন্ডিয়া খেলার ইচ্ছা। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে বাবা, মা, দাদা, ভাই, আমি ঠাকুমা। বাবা কি করেন? বাবা রাজমিস্ত্রি। কোথায় বাড়ি? পান্ডাপাড়া, পোড়াপাড়া। ও গেছিল জুডো খেলতে 17 ইয়ার্স বয়েজ গ্রুপ 40 কেজি বিভাগে জম্মুতে খেলা হয়েছিল এবং ও সেখানে অল ইন্ডিয়াতে 3rd পজিশন পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে। এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের। ন্যাশনাল স্কুল গেমসে আমাদের একটা জলপাইগুড়ির পদক, এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের। কি নাম ওর বিস্তারিত? ওর নাম সুব্রত রায়, ও ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র। হ্যাঁ, এবং খুব ভালো ছেলে। কোন ক্লাসে পড়ে? বলো। ক্লাস 9-এ পড়ে। তো বলছি ওর এই খেলার প্রতি আগ্রহ বলতে ও পোড়াপাড়া জ্যোতি সঙ্গে প্র্যাকটিস করে এবং প্রণয় এসো পোড়াপাড়া জ্যোতি সঙ্গে প্রণয় হচ্ছে কোচ। অ্যাকচুয়ালি ওর কোচিংয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক খুদে বাচ্চারা প্র্যাকটিস করে। আর আমরা স্কুল গেমস করেছিলাম, ট্রায়াল করেছিলাম। ট্রায়ালের পর রাজ্য ট্রায়াল হয়েছে। রাজ্য ট্রায়ালে
ওখানে রাজ্যে যে কম্পিটিশান হচ্ছে কম্পিটিশানে ও গোল্ড এনে দিয়েছে জলপাইগুড়িতে, এবং স্বাভাবিকভাবেই একজনই সিলেকশন পায় স্টেট থেকে, সেটাও পেয়েছিল। এবং জম্মুতে গিয়ে ন্যাশনাল স্কুল গেমসে আমাদের বাংলাকে প্রথম পদকটা জুডোতে ওই এনে দেয়। ওয়েস্ট বেঙ্গলের হয়ে গিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল স্কুল দলের হয়ে গেছিল। এবারও জাঁকজমকভাবে মা কালীর জন্মতিথি উৎসব পালিত হলো সেনপাড়ার কালী মন্দিরে। জাঁকজমকভাবে মা কালীর জন্মতিথি পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির সেনপাড়ার কালীতলা রোডের কালীভিটা মা কালী মন্দিরে। রাস পূর্ণিমা উপলক্ষে পুজোর এই আয়োজন। আলোর মালায় সেজে উঠেছে কালীভিটা মন্দির। 1946 সালে এই কালীভিটা মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রথম দিকে টিনের ছাপড়া ঘরে মায়ের পুজো হতো, এখন ধাপে ধাপে দালান কোটা মন্দিরে পরিণত হয়েছে। অমাবস্যা পূর্ণিমা ছাড়াও এখানে বিভিন্ন তিথিতে অন্যান্য দেবদেবীর পুজো করা হয়। মন্দিরে মা এখানে দক্ষিণেশ্বরী মা কালী রূপে পরিচিত হন। মন্দিরের মা এখানে দক্ষিণেশ্বরী মা কালী রূপে পূজিত হন। এই বছর প্রথম মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করা হয়। মন্দির চত্বরে বট পাকুড়ের বিয়ে দেওয়ার পাশাপাশি সর্বজনীনভাবে দুর্গা উৎসব পালন করা হয়। 31 বছর ধরে প্রতিবারের মতো এবার মা কালীর জন্মতিথি পালন করা হচ্ছে। সারা রাত ব্যাপী মায়ের পুজোর পাশাপাশি ভক্তদের মধ্যে পুজোর প্রসাদ বিলি করা হবে বলে জানান পুজো কমিটির সদস্য বিল্টু দাস। এটা রাস পূর্ণিমাতে এটা প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে। এটা আমরা 31 বছর হয়ে গেল এই পদার্পণ করছি। প্রতি বছরের সে আমরা রাস পূর্ণিমায় মায়ের জন্ম হিসেবে আমরা পালন করে থাকি। তো সেই অনুযায়ী এই বছরও হচ্ছে। এরকম প্রতি বছরই এরকম করার পরিকল্পনা আমাদের এই কমিটির আছে। আজকে কিভাবে মায়ের পুজো হচ্ছে আর কিভাবে সাজানো হয়েছে মায়ের এই মন্দির? পুজো পুরো আজকে মার জন্মতিথি, সেই জন্য মার বার্থডে হিসাবে আজকে যা যা প্রয়োজন সব কিছুই করা হয়েছে। এবং মায়ের আজকে পূর্ণ প্রতিষ্ঠাতা আবার হচ্ছে এবং মূর্তি নতুন নিয়ে এসে এখানে পুজো হচ্ছে। সারা রাত্রি ধরে পুজো হচ্ছে এবং প্রচুর দর্শনার্থী আছে, ভক্ত সমস্ত বিন্দু সবাই এখানে উপস্থিত আছে। যতক্ষণ পুজো হবে ততক্ষণই তারা থাকবেন, তারপরে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাবে। মা কালীর পুজোর পাশাপাশি মন্দিরে আর কি কি পুজোগুলো তিথি অনুযায়ী হয়ে থাকে? মা কালী মন্দিরে এবার থেকে আমাদের প্রথম দুর্গা মন্দির হয়েছে। এইবার দুর্গা মন্দিরে আমাদের এবার দুর্গা প্রতিমা এখান থেকে পুজো হয়েছে। পাশে শিব প্রতিষ্ঠিত হয়েছে শ্রাবণ মাসে, সেখান থেকে শিব প্রতিমার শিব ঠাকুরেরও পুজো হচ্ছে এবং প্রতি বছরই এগুলো পালন করা হয়। উত্তরের সংবাদে এখন সময়ের সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। টিভিএস কোম্পানির যে কোনো বাইক কিনুন সবচেয়ে কম দামে, সাথে থাকছে ন্যূনতম ডাউন পেমেন্ট এবং অত্যন্ত কম সুদে লোনের সুব্যবস্থা এবং কম খরচে অত্যাধুনিক ওয়ার্কশপে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। টিভিএস এর যে কোনো বাইক কিনুন সাথে পান নিশ্চিত উপহার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের ঠিকানায়, মা সন্তোষী টিভিএস, NSC বোস রোড, দৃষ্টিদান আই হসপিটালের বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 8250686963 অথবা 8918419751। ধন্যবাদ। চারসায় জনবহুল বিডিও অফিস চত্বরে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 10টি বাড়িঘর। অল্পের জন্য প্রাণে বাঁচল যুবক। হাতিটি এলাকার প্রায় 10 থেকে 12টি বাড়ির ক্ষতি করে। বহু বাড়ির কংক্রিটের সীমানা, প্রাচীর ও গেট ভেঙে দেয় হাতিটি। রীতিমতো এলাকায় তাণ্ডব চালায় এই হাতিটি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার চালসার বিডিও অফিস পাড়া এলাকায়। পরপর বেশ কয়েকটি বাড়ির সীমানা দেয়াল ভেঙে তছনছ করে। সেই মঙ্গলবাড়ি বাজার থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিল নকুল রায় নামে এক যুবক। রাস্তায় হাতির সামনে পড়ে যায়। হাতির সুর উঁচিয়ে তার দিকে ধেয়ে আসে। চালু অবস্থায় বাইক ফেলে পাশের গলির মধ্যে ঢুকে প্রাণে বাঁচে সে। রাতে কি হয়েছিল তোমার? আমি মঙ্গলবাড়ি বাজার থেকে 12টা 10-এ আসতেছিলাম। ওই রাস্তার সামনে হাতি হঠাৎ চলে আসে বাইকের কাছে, বাইক ফেলে দিয়ে পালাই যাই। মানে তোমার সামনেই হাতি পড়ে যায়? সামনেই হাতি, একদম বাইকের কাছাকাছি। তারপর তুমি কি করে পালালা?
প্রথমে তো বাইক আমার পায়ে পড়ে গেছিলো, কোনো রকমে পাটা বের করে বাইক স্টার্টই ছিল, স্টার্ট বন্ধ হয় নাই। তারপরে কোনো রকমে একটা গলির রাস্তা দিয়ে দৌড় মারলাম। আর না পালালে তোমাকে? না পালালে আমাকে সুর উঠাইছে ধরার জন্য, মানে ধরেই ফেলছিল? ধরেই ফেলছিল। তা চিৎকার করছে তখন? চিৎকার করছে, আমাকে ধরতে পারে, পরে চিৎকার করলো। চিৎকার করে মানে তোমাকে পিছনে ধাওয়া করছিল? ধাওয়া করছিল। যদিও খবর পাওয়ার পর রাত্রেই এলাকায় আসে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। চালসা সংলগ্ন জনবহুল এই এলাকায় হাতির হানায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এলাকায় হাতির হানা রুখতে বনকর্মীদের রাত্রে নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন সকলেই। উল্লেখ্য, এবছর অষ্টমীর রাতে এই এলাকার সংলগ্ন মঙ্গলবাড়ির নতুনপাড়া এলাকায় হাতির হানায় 6 বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এদিন খবর পেয়ে এলাকায় যান চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার। বাসিন্দাদের অনুমান জঙ্গল কেটে তৈরি হচ্ছে রিসোর্ট, তাই জঙ্গলে হাতিদের খাবারের অভাব থাকার জন্যই তারা লোকালয়ে চলে আসছে। এই বিষয়ে বন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তরের খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়, বর্তমানে বিভিন্ন এলাকায় হাতির আগমন হচ্ছে। খবর পেলেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়। জঙ্গল সংলগ্ন হাতি প্রবণ এলাকায় রাত্রে জনগণকে সাবধানে থাকারও পরামর্শ দেওয়া হয় বন দপ্তরের তরফে। তাণ্ডব চলতেছে, মানে বিশাল, এটা তো মানে বলা চলে না। কালকে যদি এখানে বিয়ে বাড়ি না থাকতো তাহলে তো আমরা প্রাণে অনেক হয়তো মারা যেতাম। কালকে বিয়ে বাড়ি ছিল বলে অনেকেই সজাগ ছিলাম। রাতি 12টার দিকে হাতি ঢোকে আমাদের বাড়িতে, প্রথমে প্রবেশ করে এখানে এই বড় গেট দিয়ে ঢুকে ভিতরে আমরা প্রাণে বেঁচে যাই। আমরা সবাই ঘরের ভিতরেই ছিলাম। তারপরে এই দিক দিয়ে আবার এই দিক দিয়ে বাড়াইতে পারে নাই, তারপরে আবার এই দিক দিয়ে ঢুকে এদিকে পার্থদার মানে এই যে প্রফুল্ল দাসের বাড়ির পাশ দিয়ে ওদিকে 3-4টা ওয়াল ভাঙে আবার ওইদিকে চলে যাবে। এইদিকে অনেকেরই ক্ষতি গেছে, অনেকেই প্রাণে বেঁচে গেছে। এটা যদি ডিপার্টমেন্ট থেকে যদি এটা উদ্যোগ নেয়, ডিপার্টমেন্টে এত বড় জায়গা আছে, এত এরিয়া আছে, সব জায়গায় ফলের গাছ লাগাও, খাওয়ার জিনিস লাগাও, কলা গাছ লাগাও, তাহলে আমাদের এদিকে অত্যাচার হবে না। আমরা এটা চাই ডিপার্টমেন্টের কাছে, এটা আশা করি। ডিপার্টমেন্টে বিশাল বড় এরিয়া আছে, সব জায়গায় ফলের গাছ লাগাও, হাতির খাওয়ার লাগাও, তাহলে হাতি আমাদের এদিকে আসবে না। শুধু হাতি না, বানরও আমাদের এদিকে অত্যাচার অনেক করতেছে। বানরের অত্যাচারে আমরা বিরক্ত হয়ে আছি। আমরা কি বলবেন, কতগুলো আনুমানিক কতগুলো বাড়ি এই এলাকা জুড়ে? তাও এখানে অন্তত 10-15টা বাড়িতে ক্ষতি করছে। 10-15 জনের ওয়াল ভেঙে দিছে, এইদিকে পার্থদার ওয়াল ভেঙে দিছে বিশাল, এদিকে দীনবন্ধুদার বাড়িতে গেট টেট ভেঙে দিছে। তা ফরেস্ট ডিপার্টমেন্ট যদি এটা উদ্যোগ না নেয় তাহলে তো আমরা প্রাণে মারা যাও, প্রাণে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এটা অনুরোধ, এরা তো সব জায়গায় সবসময় যাইতে পারবে না। এরা ফলের গাছ লাগাও, বিভিন্ন খাবার গাছ লাগাও, কাঁঠাল লাগাও, তাহলে হাতি এইদিকে আসবে না। এমনি কটার সময় ঘটনা? এই ঘটনা মোটামুটি 12টা, রাত 12টা। এইটার টাইমে তো যদি কালকে বিয়ে বাড়ি না থাকতো আমরা তো সব নিদ্রায় থাকতাম, তাহলে তো অনেকেরই ক্ষতি হতো। কিন্তু আমরা সজাগ ছিলাম বলে আমরা প্রাণে বেঁচে গেছি। কমিশন বাড়ানোর দাবি নিয়ে সাংসদের দ্বারস্থ। কমিশন বাড়ানোর দাবি নিয়ে জলপাইগুড়ির সাংসদের দ্বারস্থ হলেন ন্যাশনাল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের জলপাইগুড়ি জেলার সম্পাদক রঞ্জিত সাহা বলেন, বর্তমানে সিনিয়র সিটিজেনদের জন্য থাকা স্মল সেভিংস প্রকল্পের ক্ষেত্রে এজেন্টদের কোনো কমিশন দেওয়া হচ্ছে না। এছাড়া পাবলিক প্রভিডেন্ট ফান্ডেও কমিশন পাচ্ছেন না তারা। এই বিষয়গুলো নিয়ে সারা দেশ জুড়ে সাংসদের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তারই অঙ্গ হিসেবে এদিন জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়ের হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়েছে। সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেন, কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে এজেন্টরা একটি দাবিপত্র দিয়েছেন, বিষয়টি দেখা হবে। আমরা ন্যাশনাল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়া, আমরা জলপাইগুড়ি জেলা কমিটির থেকে আজকে আমরা স্যারের কাছে একটা ডেপুটেশন দিলাম। আমাদের স্মল সেভিংসের দীর্ঘদিন ধরে কিছু সমস্যা চলছে। সারা ভারতবর্ষ জুড়ে আমাদের সাংসদদের, প্রত্যেকটা জেলার সাংসদদের ডেপুটেশন দেওয়ার একটা নির্দেশ আছে। সেই মোতাবেক আমরা আজকে জলপাইগুড়ি জেলার সাংসদকে ডেপুটেশনটা দিলাম। স্মল সেভিংসের বিভিন্ন ধরনের যে স্কিম আছে, সেই স্কিমগুলির মধ্যে আগে 2% কমিশন ছিল, তারপরে 1% কমিশন হয়েছে। 2011 থেকে এটা 0.5% কমিশন হয়েছে, যা আমাদের পক্ষে একটু মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এই বাজারের এই মূল্যবৃদ্ধি ধরুন আমাদের এই কমিশনটা বাড়ানোর জন্য আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় দরবার করছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। গত বছর আমাদের ফিনান্স মিনিস্টারকেও একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, দিল্লিতে ধর্ণা করা হয়েছে এবং 4 দিন আমরা কর্মবিরতিতে ছিলাম। আমাদের গত বছরের কর্মসূচিতে এগুলি ছিল। নতুন আবার লোকসভা নির্বাচিত হওয়ার পর আমরা এই সাংসদদের আবার নতুন করে দিচ্ছি। তো এইবার কিছু কিছু স্মল সেভিংসের স্কিম আছে যেগুলি আমরা আগে কমিশন পেতাম,
সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সেইগুলি কমিশনের বা আওতার বাইরে রেখেছে, যেগুলি গভর্নমেন্ট আমাদের কমিশন দেয় না। এখন কি বললেন উনি? এখন উনি বললেন, উনি ডেটা চেয়েছেন যে আপনাদের সমাজের সাথে আপনাদের কিভাবে কমিউনিটি ডেভেলপমেন্ট হচ্ছে, আর্থিকভাবে সচ্ছল হচ্ছে কিভাবে কমিউনিটি, সেই ডেটা আমাদের দিন। আমি ফিনান্স কমিটিতে এটা প্রস্তাব, আপনাদের এই প্রস্তাব পেশ করব, এটা উনি অ্যাসিওরেন্স দিয়েছেন। ন্যাশনাল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশন ইন্ডিয়া, এদের ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ মানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ব্রাঞ্চের যারা সদস্য তারা এসেছিলেন, তারা তাদের কয়েকটা বিষয় আমাকে তুলে ধরলেন। যেমন তারা ছোট ছোট স্মল সেভিংসের কাজ করেন, অনেক মানুষের তাতে উপকার হয়েছে। তারা বলছেন যে যারা স্মল ইনকাম গ্রুপ তাদের ক্ষেত্রে কিন্তু এই স্মল সেভিংসটা খুব ইম্পর্ট্যান্ট, এবং তারা যেটা করেন সেটা ব্যাংকের, তারা একটা ফাইন্যান্স মিনিস্ট্রির একটা ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, তার আন্ডারে তারা কাজ করেন, এবং তারা পোস্ট অফিসে এগুলো ডিপোজিট করতে হেল্প করেন, যারা এখানে সঞ্চিত রাখবেন, পয়সা সঞ্চিত রাখবেন স্মল ইনকাম গ্রুপ থেকে। বাট তারা বলেছেন যে তাদের যে ইয়েটা, তাদের এর জন্য তারা কিছু কমিশন পান এই ন্যাশনাল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। সেটা কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে সেটা কম হয়েছে, অর্থাৎ আগে ছিল 1% যেটা তাদের কমিশন, সেটা নেমে এখন 0.5% এসছে। এবং সেক্ষেত্রে যে পিপিএফ এবং এর আরও কয়েকটা স্কিম আছে যেগুলো তারা এখন সেখান থেকে তারা সেখানকার জন্য এলিজিবল না, সেগুলোর জন্য এলিজিবল না। তো ন্যাচারালি তাদের ইনকাম এভাবে যে কম হওয়াতে তারা নিজেরা খুব ওয়ারিড যে কমিশনটা যাতে আবার ঠিকমতো দেওয়া হয়, আগের মতোই যাতে রিইনস্টেট করা হয়, তার জন্যই তারা রিকোয়েস্ট করবেন। রাস পূর্ণিমায় বাতাবাড়িতে ভান্ডানী মায়ের পুজো হয়। প্রতি বছরের মতো এবছরও মালবাজার মহকুমার মেটিলি ব্লকের বাতাবাড়ির চুপড়িপাড়ায় ভান্ডানী মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। পুজোকে কেন্দ্র করে মন্দিরের সামনে বড় মণ্ডপ তৈরি করা হয়েছে, সেই সঙ্গে ঢাক বাজনার ব্যবস্থা রয়েছে। পুজোটি এলাকায় পুরনো ভান্ডানী নামে পরিচিত। দুর্গাপুজোর পর একাদশী তিথিতে ভান্ডানী পুজো হলেও এখানে রাস পূর্ণিমা তিথিতে ভান্ডানী পুজো হয়। পুজো এলাকায় মহিলারা সামিল হন। এখানে দেবী ভান্ডানীর বাহন হলো সিংহ। মা ভান্ডানী ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও মহাকালের পুজো হয়। প্রতি বছর পুরনো প্রতিমা বিসর্জন দিয়ে নতুন প্রতিমার আনয়ন হয়। 1962 সাল থেকে এখানে রাস পূর্ণিমায় দেবী ভান্ডানী পূজিত হয়ে আসছেন। পুজো কমিটির উপদেষ্টা ভগীরথ রায়, হরিকিশোর রায়রা জানান, পুজোকে কেন্দ্র করে পালাগানের আসর ও বড় মেলা বসে। এই পুজোয় জাতি ধর্ম নির্বিশেষে অনেক মানুষের সমাগম হয়। এদিন পুজো দিতে সকাল থেকে মন্দিরে প্রচুর মানুষের ভিড় জমে। পুজো চলবে 3 দিন। মা ভান্ডানীর পূজা করি, আর এই পূজায় যুক্ত আছি আমরা প্রায় শতাধিক পরিবার। এই পরিবার সহযোগিতায় এই পূজা হয়। 1362 সনে সৃষ্টি করি, তখন থেকে এই পূজা আমাদের চলতেছে। খুব আনন্দ সহিত করি, আর প্রতিবারই পূজার সময় আমরা গান বাজনারও ব্যবস্থা করি। সারা রাত ব্যাপী আনন্দ উৎসব হয়, লোক আসে। এই এটা মোটামুটি আজকে থেকে 70তম বর্ষ চলছে। তো পূজার উপলক্ষে আমরা একটি যাত্রা গানও আয়োজন করছি। এটা প্রতি বছরে হয় আর কি। তো পুরনো ঐতিহ্যটাকে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমাদের পুজো কমিটি মোটামুটি 100-র উপরে যে বাড়ি আছে আমাদের গ্রামে, সবাই আমরা পূজা কমিটির মধ্যে। কোথায় এটা? এটা হচ্ছে পুরন ভান্ডানী, বাতাবাড়ি, চুপড়িপাড়া। চা বাগানের নালায় পড়ে মৃত্যু হলো হস্তির শাবকের। ঘটনার পর ক্ষিপ্ত মা হাতি তাণ্ডব চালালো এলাকায়। শুধু তাই নয়, বন দপ্তরের গাড়ির ওপরও তাণ্ডব চালায় হাতিটি। পালিয়ে প্রাণে বাঁচলেন গাড়ির চালক। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের কারবালা চা বাগানে। জানা গেছে, এদিন বাগানের 15 নম্বর ব্লকের 124 নম্বর সেকশনে সকাল 6টা নাগাদ ঘটনার সূত্রপাত। রেতির জঙ্গল থেকে বেরিয়ে আসা হাতির দল থেকে একটি শাবক বাগানের নালায় পড়ে যায় এবং সেইখানেই তার মৃত্যু হয়। এরপর মা হাতি এলাকায় তাণ্ডব চালাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাকুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড। তারাও শাবকটিকে উদ্ধারের চেষ্টা করে। সেই সময় মা হাতিটি বন দপ্তরের গাড়ির ওপর হামলা চালায়। কোনো রকমে গাড়ির চালক গাড়ি থেকে নেমে গিয়ে পালিয়ে বাঁচেন।
বাগানের চৌকিদার করণ ওরায়ের বলেন, রাতে যে ডিউটিতে ছিল তার কাছ থেকে আমরা জানতে পারি ঘটনা। এরপর বন দপ্তরকে খবর দেওয়া হয়। বনকর্মীরা হাতির বাচ্চাটিকে উদ্ধার করতে গেলে মা হাতিটি গাড়ির ওপর হামলা চালায়। आप एक बार सेंड कर दीजिए कि जल्द से जल्द ये अगर बाहर चला जाए तो हम लोग का ये होगा कि बच्चा को हम निकाल के अच्छे से रख देंगे, गाड़ी में आप लोग लेके जाइए। हैं हम लोग को रखिए, कोई फायदा नहीं टी गार्डन में। और हम लोग का ये हो कि गांव हम लोग के सामने है, कोई जैसे कि औरत लोग जो काम जाते हैं, ड्यूटी में जाते हैं, उन लोग को नुकसान होना चाहिए। डेली तो हाथी आते हैं, हम लोग डेली देखते हैं, फिर भी हम लोग का ये है कि नुकसान होना नहीं चाहिए। नुकसान हो गया तो वो भरपाई सरकार देगा, सरकार या कंपनी या पंचायत। हम लोग का बाबू साहब स्टाफ सभी आए थे, वो लोग भी नहीं सका। उसके बाद में गाड़ी को अभी आप लोग का स्टाफ जो है, जो गाड़ी में आता है, मेम साहब का नाम क्या है, तो उनका गाड़ी को इससे मार के इसे अंदर कर दिया है पूरा, जैसे कि बागान के अंदर में। तो आप लोग सुविधा अच्छा देखिए, सुविधा सबके लिए सही होगा और सभी के लिए ही है। जय जोहर, जय आदिवासी। বাড়ির সামনে ফেলে দেওয়া কার্তিক ভক্তি ভরে 23 বছর ধরে পূজিত হয়ে আসছে জলপাইগুড়ির হাকিমপাড়া স্থিত ভৌমিক বাড়িতে। আজ কার্তিক পুজো। কার্তিক মাসের শেষ দিন বিভিন্ন গৃহস্থ বাড়িতে দেব সেনাপতি কার্তিকের পুজো হয়। তেমনি জলপাইগুড়িতে হাকিমপাড়ার অবস্থিত ভৌমিক বাড়িতে এই পুজোর রীতি আজও বর্তমান। বহু বছর আগে বাড়ির সামনে কেউ বা কাহারা ফেলে গিয়েছিলেন একটি কার্তিক বিগ্রহ। তারপর থেকে প্রতি কার্তিক পুজোয় এই বিগ্রহকে পুজো করে আসছেন তারা। এই বিষয়ে সেই বাড়ির মালিক মানুষ ভৌমিক জানান, আমরা একবার বাড়ি থেকে বাইরে গিয়েছিলাম, সেই সময় আমাদের বাড়ির সামনে কেউ কাপড়ে মুড়ে এই কার্তিক ঠাকুরটি রেখে গিয়েছিল। তারপর থেকেই আমরা সেই কার্তিক ঠাকুরের পুজো করি। আগে আমি এবং আমার স্ত্রী দুজন মিলে করতাম, এখন পাড়া প্রতিবেশী সকলে মিলেই পুজোটা করি। এইটা আমি হাকিমপাড়া জেলা স্কুলের পিছনেই আমার বাড়ি। হ্যাঁ, এই মানে এই যে কার্তিক পুজোটা হচ্ছে, এইটাকে এই কার্তিক পুজোর নাম হচ্ছে কেকাই কার্তিক বলে সবাই। হ্যাঁ, এই কার্তিকটার একটা ইয়ে আছে যে আমরা একদিন বাইরে গিয়েছিলাম, বাইরের থেকে ঘুরে এসে বাড়িতে ঢুকতে গিয়ে দেখি একটা কার্তিক ঠাকুর কাপড়ে মুড়ে রেখে দিয়ে গেছে, কাগজে মুড়ে রেখে দিয়ে গেছে, এবং তাতে একটা ইয়ে লিখেও রেখে গেছে যে কিভাবে পুজো করতে হয়, কিভাবে করতে হয় না। হ্যাঁ, এবার কী কী করা উচিত। তখন আমরা ভাবলাম যে এটা তো আমরা দেখেছি সাউথ বেঙ্গলে খুব পুজো হয়, কার্তিক পুজোটা সাউথ বেঙ্গলে বেশি প্রচলিত, আমাদের এখানে অতটা না। কিন্তু আমরা তখন আমি আর আমার মিসেস দুজনে আমরা চিন্তা করে দেখলাম যে এটা তো আমি মার মুখে শুনেছিলাম যে এই রকম হলে পরে অনেক সময় আর এক বাড়িতে কার্তিক ফেলা বলে। হ্যাঁ, কার্তিক ফেলে দিয়ে যায় এবং তাতে তাদের বাড়িতে সন্তানদের মঙ্গল ইত্যাদির জন্যে রেখে দিয়ে যায়। তখন আমরা বললাম যে না, ঠিক আছে, আমরা তাহলে পুজো করি। হ্যাঁ, আমাদের যে গৌর চক্রবর্তী ছিলেন পুরোহিত, ওনার কাছে গেলাম, উনি বললেন যে হ্যাঁ করলে তো ভালো খারাপ। তারপর থেকে আমাদের অনেক দিন থেকে আমরা এটা করে আসছি, এখনও আছি। আমার পাড়ার প্রতিবেশী আছে, হ্যাঁ, সবাই আছে, ওরা আমাদের খুব সাহায্য করে। ওদের নইলে পরে আমরা দুজন, হ্যাঁ, সেই জন্য আমাদের পক্ষে খুব ভালো লাগে। এই উত্তরের সংবাদে এখন সময়ের সংক্ষিপ্ত বিরতি। ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। জাবরাভিটা ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের জালে। গত বৃহস্পতিবার ভর সন্ধ্যায় এক বৃদ্ধার গলার সোনার চেন ও কানের দুল ও আংটি ছিনতাই করে পালায় 4 দুষ্কৃতী। ঘটনাটি ঘটে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জাবরাভিটা এলাকায়। ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, এদিন সন্ধ্যায় ঠাকুরনগরের বাসিন্দা সরস্বতী মণ্ডল বাড়ি থেকে বেরিয়ে একটি কাজের উদ্দেশ্যে অন্যত্র যাচ্ছিলেন। এরপর জাবরাভিটা এলাকায় পৌঁছলে 4 জন দুষ্কৃতী মোটরবাইকে এসে ওই বৃদ্ধাকে আটকে মুখ চেপে ধরে।
এরপরই কানের গলার মালা ও আংটি খুলে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরে ওই বৃদ্ধা স্থানীয়দের বিষয়টি জানান। ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নিউ জলপাইগুড়ি থানায় খবর দেয়। ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনা তদন্ত শুরু করে তারা। তদন্তে নেমে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ অম্বিকানগর থেকে বিশ্বজিৎ চৌধুরী ওরফে বিটলাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত এই অভিযুক্ত বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত। এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে ঘটনা তদন্তের স্বার্থে আদালতের কাছে 7 দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। দাদা একটাই তো ঢাই কিলোর হাতে চাপা পড়ছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। শীত পড়তেই জলপাইগুড়ির ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে মাঠ ঠিকঠাক করার কাজ। তবে মাঠগুলির পুরোপুরি ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন সরকারি সাহায্য, দাবি জলপাইগুড়ি ক্রীড়া সংস্থার তরফে। জঙ্গল কেটে তৈরি হচ্ছে রিসোর্ট, তাই লোকালয়ে বাড়ছে হাতির তাণ্ডব। জঙ্গল সংলগ্ন হাতিপ্রবণ এলাকায় জনগণকে রাতে সাবধানে থাকার বার্তা প্রদান বন দপ্তরের তরফে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।